তাই না? আর আপনারা আমাদের সঙ্গে থাকেন, এটাই আমাদের পরম প্রাপ্তি। আমরা এই সময়টি চেষ্টা করি আমাদের এমন একজন ব্যক্তিত্ব আসুক যার গল্প শুনে আমরা আমরা জীবনের কিছু রাস্তা খুঁজে পাই বা জীবনকে দেখতে পাই, চেষ্টা করি বাঁচার, কিভাবে বাঁচবো, কিভাবে দেখব, কিভাবে সামনে এগিয়ে যাব, তাই না? জীবন জীবন মানেই তো জীবন, জীবন, জীবন। এই জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই গল্প, জীবন মানেই কাহিনী। এই হলো জীবনের গল্প কথা। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপির ত্রিপুরা সাধারণ সম্পাদক, আমি ঠিক বললাম, ভগবান দাস মহোদয়। দাদা, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। আমরা আসলে দাদা জীবনের গল্প কথা যে বিষয়টা থাকে সেইটার মধ্যে আমরা আসলে জীবন মানেই ছোটবেলা থেকে জীবনটা গড়ে ওঠে মধ্যে পরিবার থেকে। আমি প্রথমেই আপনার ঠিক ছোট্টবেলায় সে কচি বাচ্চাটা যখন আপনি একটু একটু বুঝতে শিখেছেন, সমাজকে জানতে শিখেছেন, একটু শুনুন। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। 2024 সালের এই প্রথম সপ্তাহে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমি অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি, খুলুমখা জানাচ্ছি, নমস্কার। এখন প্রত্যেকটা মানুষের একটা জীবন হয়, আপনি যেটা বলেছেন, একদম একদম। আর সেই জীবনটা শুরু হয় একদম ছোট থেকেই, অনেক লম্বা একটা জীবন শুরু হয় এবং সেই জীবনের চলার প্রতি অনেক ঘটনা, অনেক কিছু ঘটে থাকে, যেটা আমরা জানি। ছোটবেলায় তো মিষ্টি মিষ্টি ঘটনা থাকে, একটু গল্প, মিষ্টি ঘটনার গল্প শুনবো যে আজকের যিনি আমাদের প্রাক্তন মন্ত্রী বা রাজ্যের এত বড় গুরুত্বপূর্ণ পার্টির দায়িত্বে রয়েছেন, সাধারণ সম্পাদক, তাই তো? সাধারণ সম্পাদক রয়েছেন সারা ত্রিপুরা রাজ্যে। এই যে আপনার দিনটা আসা বা তার তার সৃষ্টিটা শুরু থেকে একদম ছোটবেলাটা আপনি কিরকম কিরকম ভাবে গড়ে উঠেছেন? কি একটা সাধারণ বাচ্চা ছিলেন যে খেলতেন কুদতেন, বা তখন থেকে আপনার একটা নেতৃত্ব দেওয়ার ইচ্ছে ছিল? একটু শুনুন। প্রথমত হচ্ছে বাচ্চাদের নেচারেই হচ্ছে একটু খেলাধুলা, এটা আমার অভ্যাস ছিল, আমি খেলতাম তৎকালীন সময় যে যে সমস্ত খেলাধুলা ছিল। আজকে যেইভাবে ছোট ছোট বাচ্চারাই মানে বিভিন্ন ধরনের আমাদের ক্রিকেট বা ইত্যাদি বিভিন্ন ধরনের খেলা সঙ্গে, সেদিন এগুলো খেলা গ্রামাঞ্চলে ছিল না। আর বেসিক্যালি আমার যে জন্মটা হয়েছে না, সেটা একটা মানে গ্রামের মধ্যে হয়েছে, মানে গ্রামটা শুনবো না। হ্যাঁ, পশ্চিম মাসলি এটাকে বলে। আচ্ছা, এটা কোন আজকের জায়গাতে পড়ে? আজকের আজকের ধলাই জেলা। আচ্ছা। আর তদানীন্তন মানে তখনকার সময় সেটা নর্থ ত্রিপুরা ছিল, আজকে ধলাই ত্রিপুরা। আর ডিভাইডেড নর্থ, আর ডিভাইড হওয়ার পরে আজকে সেটা ধলাই হয়ে গেছে। পরবর্তী সময় আবার ভাগ হয়েছে, অনুকুটি হয়েছে। তো অনুকুটি, ধলাই, নর্থ তিনটা, মানে একটা ডিস্ট্রিক্টে তিনটা হয়ে গেল। তো সেই ধলাই ডিস্ট্রিক্টের মাছলির বাজার থেকে পশ্চিম দিকে, সেটা হলো পশ্চিম মাছলি বলে, সেই গ্রামে আমার জন্ম হয়েছিল, যেখানে মানে গাড়ি বলতে গাড়ির শব্দ শোনা ওটা মানে কঠিন ছিল। গাড়ি কোনো শব্দ সেখানে যেত না। আর একটা বস্তির মতো একটা বিশাল গ্রাম ছিল এবং অধিকাংশ পরিবারই সেখানে মানে কৃষিকাজের সঙ্গে ছিল। আমাদের ফ্যামিলিও মানে কৃষির উপর নির্ভরশীল ছিল। আমাদের জমি ছিল, সেই জমিতে সব ধরনেরই মানে ফসল সেখানে উৎপাদন হতো, চাষ হতো, ধান থেকে শুরু করে। আর সেই পরিবারেরই মানে আমার জন্ম হয়েছে। তো আমি ধীরে ধীরে, তো ওখানে একটা স্কুল ছিল যেটা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, আগে কিন্তু এরকমই নাম ছিল, পশ্চিম মাসলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমার শুরুয়াত হয়েছিল হাতে কলম নিয়ে এইভাবে পড়াশোনা। স্কুলের যারা শিক্ষক ছিলেন অধিকাংশ শিক্ষকই আমাদের বাড়িতেই থাকতেন। আমাদের একটা বড় বাড়ি ছিল। মানে আপনার আজকের দিনেও আপনি বনেদি, তখনও বনেদি ছিলেন? তখন আমাদের এখানে যে স্কুলের, কারণ এই গ্রামে তো কোনো টিচার ছিলেন না, দূর দূরান্ত থেকে টিচাররা যেতেন, শহর থেকে যেতেন। তো গাড়ি ঘোড়া বা এই ধরনের সাইকেলে আসা যাওয়ার মতো কোনো রাস্তার কোনো ব্যবস্থা ছিল না। তো আমার যারা শিক্ষকগণ ছিলেন ওনারা আমাদের বাড়িতেই থাকতেন, অনেকগুলো ঘর ছিল, সেই ঘরের মধ্যে ওনারা থাকতেন। তাছাড়া এক্সট্রা অনেক লোক থাকতেন যাদের অত নিরীহ আশ্রয় নেই, এই ধরনের অনেকও থাকতেন। তো ধীরে ধীরে আমার শুরু হলো
কিন্তু আপনি যেটা প্রথমেই বলেছিলেন যে একটু মিষ্টি, কিন্তু সেই মিষ্টি আমি বেশি দিন পাইনি। আমার ছোটবেলা আমি মিষ্টি বেশি দিন আমি পাইনি, মিষ্টি কথা বা সেই আনন্দটুকু আমি ভোগ করতে পারিনি। আমাদের পরিবারে একটা মানে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। আচ্ছা ভয়ঙ্কর দুর্ঘটনা, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার বয়স যখন 9 বছর ছিল। আমাদের একটু পলিটিক্যাল একটু বিষয় আমাকে বলতে হয় এখানে। একদম একদম একদম, আর সব গল্পই তো বাবা গল্প। কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের ছিল, আচ্ছা কোনো লিডার ছিলেন না, কোনো এই ধরনের কোনো নেতৃত্ব দিতেন না, কিন্তু সাপোর্টার ছিলেন। তো সেই সুবাদে আমাদের পরিবারের উপর সেদিন বিভিন্নভাবে অ্যাটাক, বিভিন্নভাবে মানে হ্যারাসমেন্ট করার এটা চললো। একটা সময় সেই যে বাড়িটা আমাদের, সেই পুরনো বাড়ি আমার ছাড়তে বাধ্য হয়েছি আমরা। মানে আজকের দিনে আপনি একজন রাজনৈতিক ফিগার এবং চলছে যে সরকারের, সেই সরকারের পক্ষে একটি সময়ে আপনার এই সেই একটা বিরোধী দলের জন্য আপনার বাড়ি ত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, একদম অল্প বয়সে, ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ না, সরি ক্লাস 4-এ। 4-এ পড়েন, 9 বছর 9 বছর বয়স আমার ছিল। হ্যাঁ। তো মাত্রাটা এতটুকু বেড়েছিল যে এখানে যদি থাকি তাহলে প্রাণে মেরে ফেলবে, প্রাণে মেরে ফেলবে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তো 9 বছরের একটা সে শিশুই হয়, 9 বছর ক্লাস 4-এ মানে শিশু। তো সেই দিনেই মানে ভিটে মাটি উচ্ছেদ করে মানে সর্বহারা হয়ে গেলাম। আমাকে সর্বহারা বানিয়ে দেওয়া হলো, গোটা ফ্যামিলিটাকে একদম সর্বহারা হয়ে গেলাম। আমাদের সব ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, ফিশারি ছিল, মাছ ছিল, ধান ছিল, জমি ছিল, সব কিছু ছিল। কিন্তু হঠাৎ করে সেই অমাবস্যার মতো একটা অন্ধকার নেমে আসলো, মানে হঠাৎ করে সবকিছু চলে গেল। তো তারপর এইভাবে এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পর খুবই কষ্টে জীবন চলছিল। সে অনেক লম্বা ইতিহাস, অনেক ঘটনা। এটা স্কুলে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। আমি স্কুলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ এখান থেকে প্রায় 7 কিলোমিটার, যে ন্যাশনাল হাইওয়ে, এখান থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে সেই গ্রামটা। সে পায়ে হেঁটে সেই গ্রামে যাওয়া আমার পক্ষে শিশুর কোনো অবস্থাতেই সম্ভব না। তো আমি একদিন, আমার একজন টিচার ছিলেন কিশোরী স্যার, আজকে সম্ভবত উনি নেই, তৎকালীন সময় উনি বয়স্ক ছিলেন। তো উনি মাসলি বাজারে উনি মাঝে মধ্যে আসতেন, থাকতেন ওখানে, বাড়ি কৈলাসহরে ছিল। তো আমি স্যারকে বলেছিলাম যে স্যার, আমার পড়াশোনার খুব ইচ্ছে, আমি পড়তে চাই, কিন্তু স্কুলে যাওয়া তো আমার পক্ষে সম্ভব হবে না। আমি শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা দেবো, যদি সেই সুযোগটা আপনি আমাকে করে দিন। তো স্যার আমাকে বলছেন, ঠিক আছে, হবে, এটা কোনো চিন্তা করবে না, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দেব। তো এত অভাব, হঠাৎ করে অভাবে পড়ে গিয়েছিল, সব সেখান থেকে মানে ফেলে আসছি। তো তার মধ্যে দিয়েও মানে আমার যে মানসিকতা যে আমি একটু পড়াশোনা করব, কিন্তু সম্ভব হয়নি। তো পরীক্ষার আগেই আমার জাস্ট এই রোবটের মতো একটু একটু বইটাকে আমি দেখতাম, আর সেখান থেকেই এই কোনো কারোর সাহায্য নিয়ে কখনো কখনো স্যারের হাত ধরে 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 আমি সেই জায়গাতে পায়ে হেঁটে গিয়ে পরীক্ষা আমি দিতাম। তারপরে ক্লাসের ফার্স্ট বয়, তারপরও ক্লাসের ফার্স্ট বয়, আমি শুরু থেকেই ফার্স্ট বয়, আমি সেকেন্ড বয় কখনো হয়নি। সেকেন্ড বয় কোনো, আমি যতটুকু পড়াশোনা করি সেকেন্ড বয় হয়নি, মানে আমার ইয়ে পর্যন্ত, ওই স্কুল পর্যন্ত। তারপরে আমি সেই স্কুলে যখন নিম্ন বুনিয়াদি কমপ্লিট হলো আমার, আমি এবার হাই স্কুলে চলে আসলাম, মাসলিছড়া হাই স্কুলে। এটা শহরের মাসলি বাজারের সঙ্গেই সেই স্কুলে আমি ভর্তি হলাম। সেখানে আবার পড়াশোনা শুরু হলো, কষ্টের মধ্যে দিয়ে শুরু হলো। তো যার কারণে বলেছি যে খুব একটা বেশি আমার সেই মানে শৈশবে আমি সেই মিষ্টি আমি উপভোগ করতে পারি না। খুব কষ্টেই আমার কেটেছে, খুব দুঃখে আমার কেটেছে, কারণ সেটা সেদিন পরিকল্পিতভাবে আমাদের পরিবারের উপরে এই ধরনের একটা আক্রমণ আনা হয়েছিল। এবং আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বড় হয়ে পলিটিক্স করব। ওই দিনের আমার সিদ্ধান্ত, মানে ওই শৈশব মাথায় এটা বীজ বপন হয়ে গেছে একদম, যে ওই কারণেই, পলিটিক্সের কারণেই, যে আমার বাবার সবকিছু খোয়াতে হয়েছে, সবকিছু সর্বশান্ত হয়ে উদ্বস্ত হয়ে সর্বহারা হয়ে গেলাম, সুতরাং আমি পলিটিক্স করব। এই যে মাইন্ড সেট আপ আমার সেদিন থেকে কিন্তু আমি নিয়েছিলাম। পলিটিক্স বলতে কোন পার্টি আমি করব, কি করব, সেই সিদ্ধান্ত আমি নেইনি, কিন্তু সিদ্ধান্ত আমি নিয়েছি যে আমি পলিটিক্স করব। দাদার গল্পে, দাদার যে গল্প কাহিনীতে গল্প উঠে এসছে, সেখান থেকে আমরা একটা সুন্দর একটা চিত্র পেয়েছি। সেই সুন্দর চিত্রটি কি? এই যে সোনার চামচ নিয়ে যে জন্মালো, সে কিন্তু আবার সেই
আমরা বলি স্টিলের চামচ, রূপার চামচ, তামার চামচ, সেই জায়গাতে লড়াইটুকু করতে হয়েছে। আজকে কিন্তু উনি আমাদের পরিচিত মানুষ, পরিচিত মুখ, আমরা সকলেই চিনি, সকলেই জানি প্রাক্তন মন্ত্রী ভগবান দাসকে সকলেই চিনি। কিন্তু গল্পটা যদি শোনা হয় তাহলে কি কঠিন যুদ্ধ করেছিল সেই 9 বছরের বাচ্চাটি। আজকের দিনই, আজকের এই দিনটিতে উপস্থিত রয়েছে উনি একজন প্রাক্তন মন্ত্রী হিসেবে। সেটা আমাদের শেখার আছে যে জীবনের যুদ্ধটুকু আমরা যেখান থেকেই শুরু করি সেখান থেকেই শুরু হয় আমাদের যুদ্ধ। আমাদের লক্ষ্যটা ঠিক থাকতে হয়, আমরা কি করব। দাদা, আবারও শুনবো যে আপনার যে একটা, আমরা যদি বলি যে আমরা ধরুন আমরা সকলেই একটা বয়সে কাটাই, যে 16 থেকে 18, 18 থেকে 20, 25, এই বয়সটা আপনি কি করেছেন? অ্যাকচুয়ালি আমার এই যে 16 থেকে 18 যে সময়টা ছিল, আমি সেই দিনও খুব মানে অসহায় ছিলাম। একটা সময় সেই মাসলি থেকে আমরা চলে আসি 82 মাইল ওজানদুধপুর, সেই গ্রামে। দুধপুর ক্লাস 10 স্কুল, সেই স্কুলে আমি ভর্তি হই। তো এখানে আমার পড়াশোনা আবার শুরু হয়। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল, মানে এটা চূড়ান্ত সীমানা, যেটা বলার মতো ভাষা নেই আমার কাছে আজকের ডেটে। তো নিজে ভাই বোন ছিলেন আপনারা? ভাই বোন আমরা 7 জন ছিলাম। তখন তো এটা বিরাট যুদ্ধ, অনেক ছিল। মা বাবা ছিলেন, কিন্তু বাবা অ্যাকচুয়ালি, বাবা আমি ছোটবেলা থেকে দেখছি যে বাবা কোনো ধরনের কোনো ফ্যামিলির যে বা যে আমাদের কৃষিকাজ ছিল বা অন্যান্য ছিল, বাবা ছোট মোটো একজন ঠিকাদার ছিলেন, কন্ট্রাক্টরই করতেন বাবা। আর বাকিটা অন্যরাই সামলাতো, যে আমাদের যেটা কৃষি, যেটা এটা অন্যরা সামলাতো সেটা। তো বাবার পক্ষে কিছু করা সম্ভব নয়, তো সুতরাং সেই জায়গাতে আমাকেই অনেকটা দায়িত্ব নিতে হয়েছিল। সেই দিন পরিবারের দায়িত্ব অনেকটাই আমাকে নিতে হয়েছিল, তার মধ্যেই তো আমার পড়াশোনা চলছিল। তো এই যে সময়টা, সেই সময়টা আমার খুব প্যাথেটিক সময়, খুব কঠিন, খুব যুদ্ধ, অনেক কিছু মানে সাফার করতে হয়েছে, অনেক কিছুর মানে লড়াই করতে হয়েছে অনেক কিছুর সঙ্গে। তো আমি শুধুমাত্র সেই দিনেই আমি আমার ঈশ্বরের কাছে সেদিন প্রার্থনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে হে ঠাকুর, তুমি যত ধরনের আমাকে মানে পরীক্ষা করার করো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু একটা বিষয়, যে আমি প্রত্যেকটা পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, সেই সাহস, সেই শক্তিটুকু তুমি আমাকে দিও। এবং ঠিক সেদিন ঠাকুর আমার সঙ্গে ছিলেন, আমার সহায় ছিলেন, এবং প্রত্যেকটা বিষয়ে আমি সেখানে সফলতা এনেছি। আমি কোনো সময়ে আমার সেই আর্থিক দুর্বলতার কাছেও আমি খুব যে একটা হেরে গিয়েছি তেমন নয়, আমি ম্যানেজ করে নিয়েছি, কোনো পরিশ্রম করে সেটা ম্যানেজ করে নিয়েছি, তেমন খুব একটা অসুবিধা হয়নি। বাকি যত ধরনের যত অসুবিধা আসছে সবটার সঙ্গে আমি মোকাবিলা করেছি এবং আমি সেই যুদ্ধে আমি জয়ী হয়েছি। সুতরাং এই যে সময়টা, সেই সময়টা আমার একটা কঠিন সময় ছিল এবং খুব প্যাথেটিক সময় ছিল সেই সময়টা। খুব যে অনেক বাচ্চারা খেলাধুলা, আমার জীবনে এই সুযোগ হয়নি। না, খুব একটা বেশি দূর আমি এগোতে পারিনি, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ একটা কতটুকু মানে এত লড়াই করা যায় সেইটুকু তেমন একটা বেশি সম্ভব হয়নি, কারণ আমি বললাম না যে ফ্যামিলি টোটালি বড় স্ট্রাগল করে একটা মানুষের চেয়ে বেশি করাটা বোধহয় খুব ডিফিকাল্ট। আপনি যেটা বলছেন সেটা ভাবাই মানে ভয় লাগছে যে এই সময়টা কিভাবে চলছিল। ফ্যামিলিটার দায়িত্ব আমাকে নিতে হয়েছিল, তার সমস্ত সবার দায়িত্ব আমাকে নিতে, ছোট ভাই তাদের পড়াশোনার বিষয় ছিল, আর মানে ফ্যামিলি মেনটেনের টোটাল বিষয়টা আমার উপরেই ছিল, যার কারণে সেটা সম্ভব হয়নি আমার এই বয়স পর্যন্ত। আমরা রাজনৈতিক গল্পে একটু পরে আসবো, মাঝখানে একটু ঢুকি আপনার ব্যক্তিগত জীবনে আবারও একটু আসি। আমি কিছুদিন আগে আপনার ছেলের বউভাত খেতে গেলাম, সেখানে আমাদের রাজ্যের সকল মানে মন্ত্রী মিনিস্টার থেকে সকলেই ছিল, তারই সঙ্গে ছিল আপনার সহসাথী, সহধর্মিণী পত্নী ছিল। এই যে আপনার একজন সঙ্গী আসলো আপনার জীবনে, কত সময় এসছে, কিভাবে এসছে আপনার জীবনে? খুব আমার কম বয়সী, সেটা আমি মানে উনি আমার কাছে এসেছেন বা আমি বিয়ে করেছি। আপনি বিয়ে করেছেন কি দেখে পছন্দ করে, না ভালোবাসার বন্ধন ছিল আপনাদের? না, পছন্দ আমার তেমন কোনো পছন্দ, আলোচনার মাধ্যমে, উভয় দিক থেকে আলোচনার মাধ্যমে সেটা হয়েছে। তো খুব কম বয়সে বিয়ে করেছি, কারণ তাও আর একটা বিষয়, আমার মা অসুস্থ ছিলেন এবং বিকলাঙ্গ ছিলেন, একটা পা একটু, মানে আপনার তো অনেক কাহিনী।
মা একটুখান একটা পা উইক ছিল, মার একটু চলতে অসুবিধা, বয়স হয়েছিল, তো সেই কারণেই মানে ফ্যামিলি বিয়ে করতে হয়েছে। যা কিছু হোক মানে একটু তো রান্না বান্নার বিষয়, তো সেই সঙ্গেই মানে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম সেই সময়। কিন্তু উনি বলছেন বাধ্য হয়েছেন, ওনার সহধর্মিনীর সাথে আমার একটু পরিচয় হয়েছে, একটু কথা হয়েছে। একজন টুকটুকে ফুটফুটে বউ, মনে হচ্ছিল যে ছেলেকে বিয়ে করাচ্ছেন, কিন্তু আপনার নায়িকার সামনে দাঁড়ানো। আমার খুব ভালো লেগেছিল তখন যখন কথা বলেছিল, বেশ আনন্দ সময় কাটিয়েছি। তো আপনি যে এই যে আমি যতটুকু আপনার সম্পর্কে শুনেছি সেই তথ্য থেকে বলছি যে আরএসএস বলে তো বিজেপির একটা পার্ট, একদম। হ্যাঁ, যেখান থেকে বিজেপিকে পরিচালিত করে না, কিন্তু একটা পার্ট না না পরিচালিত করে। তাহলে আরএসএস বিজেপি বিজেপি দুটো আলাদা জিনিস, কিন্তু আমরা সাধারণ মানুষরা জানি আরএসএস এ বিজেপি। না না, এটা এই কনসেপ্টটা অনেকের মধ্যেই সেই ধারণা রয়েছে, একদম। কিন্তু যারা সেই জায়গাতে আছে ওনারাই বলতে পারবেন এটা টোটালি সেপারেট বিষয়। খুব অল্প বয়স থেকে আপনি করতেন আমরা শুনেছি, এটা কি সত্য কথা বা সত্য কাহিনী? একদম, আমি খুব ছোটবেলা থেকেই সঙ্গের শাখাতে সালটা একটু বলতে পারবেন? 1992 ও বাবা, অনেক। 1992 সাল, তখন সংঘকে ব্যান করে দেওয়া হয়েছিল। আচ্ছা। তৎকালীন কেন্দ্রীয় সরকার আরএসএস কে ব্যান করে দিয়েছিল। তো সেই সময় থেকেই আমার প্রাথমিক শিক্ষা মানে সেই 1992-তেই সংঘ ব্যান্ড ছিল, তখন আমাদের গণবেশ ছিল, সেই গণবেশ আমরা তখন পড়তে পারিনি, সেই ব্যান্ড অবস্থায় কিন্তু আমি সেই 7 দিনের যেটা আইটিসি বলে যাকে প্রাথমিক শিক্ষাটা আমি নেওয়ার সুযোগ পেয়েছিলাম। পরবর্তী সময় শাখার মুখ্য শিক্ষক আমি ছিলাম 5 বছর, মাঠে শাখা চলে, সেই শাখার 5 বছর মুখ্য শিক্ষক হিসেবে ছিলাম। আর সঙ্গে সঙ্গে বিজেপিতেও আমার বিজেপিতে আসা। একই সঙ্গে? হ্যাঁ, একই সঙ্গে, আচ্ছা। একই সঙ্গে আমার বিজেপিতে আসা। তো বিজেপিতে আমি 92-তেই আমি মানে ফার্স্ট মেম্বারশিপ নিয়েছি বলতে মেম্বারশিপ দেওয়ার মতো কেউ ছিল না, আমি ফার্স্ট আমার মেম্বারশিপ আমি নিজেই কেটেছি, আমি নিজেই সই করেছি। না, আমাদের চ্যানেলে একজন সাংবাদিক নর্থের বলেছে আপনি লুকিয়ে লুকিয়ে নিয়ে লিফলেট বিলি করতেন। একদম। হ্যাঁ, আমি আসলে আপনার সম্পর্কে জানতাম না সেইভাবে। তো আমি বললাম যে এটা তো আমাদের সারা ত্রিপুরা রাজ্য জানা উচিত, হ্যাঁ, আমাদের মাধ্যমে, এবং এটা জানা উচিত যে আপনি তখন এই অল্প বয়সে নিয়ে চুরি করে করে লিফলেট বিলি করতেন। তো সেই সময় থেকে যখন ভয় পেত আরএসএস বিজেপির নামে, মানে যারা করতে যেত আর কি, যে এটা করাটা খুব কঠিন, সেই সময় আপনারা করেছেন, এটা আমাদেরই সাংবাদিক বলছিল। তো কথাটা সত্য? তাহলে আমার 17 বছর বয়স ছিল তখন, আমার 17 বছর, ভোটে নাম ওঠেনি আমার। আচ্ছা। 1992 সালে। তো এইভাবে সঙ্গের চটি বই হতো, বিভিন্ন রাইটাররা বিভিন্ন বই ওনারা লিখতেন, সেই বইগুলো আমি কালেকশন করতাম। পরে এইভাবে যা শুনেছেন একদম সঠিক, লুকিয়ে লুকিয়ে আমি যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যারা জার্নালিস্ট রয়েছেন, যারা সাংবাদিকতা করতেন, ওনাদের কাছে আমি যেতাম, যারা শিক্ষাবিদ ছিলেন ওনাদের কাছে আমি যেতাম, যারা ডক্টর ছিলেন ওনাদের কাছে আমি যেতাম। এইভাবে আমাদের স্বস্তিকা ছিল, বই ছিল, পত্রিকা ছিল, চটি বই নিয়ে, লিফলেট নিয়ে আমি এইভাবে লুকিয়ে 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 ওনাদের কাছে আমি যেতাম, এবং ওনাদেরকে সেটা আমি এইভাবে ফ্রিতে দিতাম। যা বই যেমন আমি নিজে কিনে আনতাম সেই বইগুলা, কিন্তু আমি ফ্রিতে দিতাম যে আপনারা সেই বইটা পড়বেন। তো অনেকেই সেই বই পড়ে আমাকে আবার খবর, তখন তো টেলিফোন ছিল না, হ্যাঁ, আমার খোঁজ নিয়েছে যে ছেলেটা কোথায়, দেখো ওকে ডাকো আবার। তো বলে আর তোমার কাছে অন্য কোনো বই আছে? বলে হ্যাঁ আমি আপনাকে দিতে পারবো। তো বলছে আরো যদি বই থাকে আমাদেরকে আরেকটা বই দেবে, আরেকটা বই পড়বো, তাহলে ওই বইটা আমাকে দিয়ে দিবেন। বলে ওই আরেকটা বই দিয়ে এই বইটা আমি আবার নিয়ে আসতাম ওনার কাছ থেকে। এই দুঃসাহসটা আপনার কিভাবে হলো তখন? দেখুন, আমি বলেছি না যে সবার পক্ষে সব কাজ সম্ভব হয় না, কিন্তু আমি সেই দিনই আমার মনস্থির করে নিয়েছিলাম যে আমি রাজনীতির মাধ্যমে আমি সমাজের জন্য কিছু করতে চাই, সমাজকে আমি দেখিয়ে দিয়ে দিতে চাই যে পলিটিক্সটা শুধুমাত্র প্রতিহিংসামূলক নয়, প্রতিহিংসার জন্য পলিটিক্স নয়, পলিটিক্স হচ্ছে যে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের বিপদে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করা। তার জন্যই আমি এই ধরনের সাহসিকতা সেদিন নিয়েছি। আর সেই সাহস যদি সেদিন না নিতাম, আজকে হয়তো আপনার এই চ্যানেলে আমি আসতে পারতাম না। কি সুন্দর কথা উঠে আসলো। আসলে আমরা আজকের দিনে বা গোটা সমাজ ব্যবস্থা সারা পৃথিবী জুড়ে আজ যখন রাজনীতির দিকে মুখ দেখি, কোনো দল না নির্বিশেষে কথা বলছি, যে কোনো দল নিয়ে বা কোনো মানে চিহ্ন নিয়ে কথা বলছি না,
আমরা ব্যক্তি তখনই সফল হই, সমাজ তখনই সুন্দর হয় যখন রাজনৈতিক মানুষটি ব্যক্তিত্ব সুন্দর হয়। ওনার কথা থেকে উঠে আসলো যে আমি চেয়েছি সমাজের সেবা করতে। একজন রাজনীতি মানুষ মানে হিংসায় নয়, প্রতিহিংসা নয়, এই শব্দ থেকে বেরিয়ে আমি সমাজের জন্য করার জন্য আমি এই ব্রত পালন করছি। খুব ভালো লাগলো ওনার কথাতে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি ওনার সঙ্গে সেই আলোচনায়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। বিরতির পর ফিরে আসলাম, সাথে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ভগবান দাস মহোদয় আমাদের স্টুডিওতে। দাদা, আমরা কথাই ছিলাম যে এই দুঃসাহস নিয়ে কিভাবে আপনি এলেন। আপনি উত্তরে দিলেন যে আপনি চেয়েছিলেন যে মানুষের সেবা করতে, মানুষের পাশে থাকতে, মানুষকে একটা ভালো পরিবেশ দিতে। আপনার কথার অর্থে সেটাই উঠে এসছে। তার পরবর্তী যে স্টেপগুলি আপনার কেমন ছিল? এখন একটা বিষয় হচ্ছে, আপনি ঠিক বলেছেন যে ওই সময়ে এটা আমার একটা দুঃসাহসিকতাই ছিল, এবং মানে সেই সময় সেই সাহসটা করা আমার পক্ষেও, কিন্তু জানি না ঈশ্বর সেদিন আমার মাথার মধ্যে এত শক্তি, এত সাহস কিভাবে দিয়েছেন যে সেই সময়টা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই সময়টা বিশেষ করে 1993 থেকে বাকি যে একটা লম্বা সময়, সেই সময়টা কত ভয়ঙ্কর ছিল। সেই সময় আমার উপর অনেকবার অ্যাটাকও হয়েছে, অনেকবার অ্যাটাক হয়েছে। তো আমি আমার মানসিকভাবে এটাই নিয়েছিলাম যে যদি কিছু করতে হয় যে আমার সামনে বাধা আসতেই পারে, আর সেটাও আমি জানি যে ভালো যদি কোনো দিকে আমার যেতে হয়, ভালো যদি কোনো আমার কিছু ভাবতে হয়, এটা এই রাস্তাটা কিন্তু এত মসৃণ নয়, এটা খুব কঠিন রাস্তা হয়। তার জন্য বলে যেটা, আর বিশেষ করে সেই দিন আমার কাছে সেই রাস্তাটা ছিল যেমনটা আমরা বলি যে কণ্টকাকীর্ণ মার্গম, মানে কাঠা বিছানো রাস্তা ছিল, যে রাস্তার মধ্যে প্রচন্ড মানে পরিমাণ কাঠা বিছানো আছে, সেই রাস্তা দিকে আমায় হেঁটে যেতে হবে, সেটাই কিন্তু ছিল। কিন্তু তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই কাঠা বিছানো রাস্তা দিয়ে আমি হেঁটে যাব, কোনো অবস্থাতেই সেখান থেকে আমি ব্যাক হয়ে আসবো না। যত দূর সম্ভব আমার লক্ষ্য সেখানে আমি পৌঁছবই এবং আমার সেই জায়গাতে যেতে হবে। এতে আমার সামনে আসতে অনেক কিছু আসতে পারে, অনেক বাধা আসতে, এত কি আমার প্রাণও যেতে পারে, তার তো বিন্দু মাত্র আমি কিন্তু মানে ঘাবড়াইনি সেই দিন। সেই সাহস নিয়েই কিন্তু আমি এগিয়েছিলাম এবং সেই সাহসের মধ্য দিয়ে কিন্তু আজকে এই সাকসেস এসছে এবং আজকে ত্রিপুরা রাজ্যে আমরা এটা কিছু দেখতে পাচ্ছি। একদম। আমি আবারও আপনার এই কথাতেই আসবো, রাজনীতি মানেই উঠা বসা। এই যে ধরুন আপনি মন্ত্রী ছিলেন, মন্ত্রী এই সরকারের আমলে 18 থেকে আসার পরেই আপনি মন্ত্রী হলেন, আবার আপনার এখন আপনি সাধারণ সম্পাদক হলেন। এই দুটো বিষয়কে আপনি মনের সঙ্গে কিভাবে ব্যালেন্স করছেন? আপনি তো বিজয়ী একজন, পরাজিত নয় যে আপনি পরাজয় হয়েছেন, আপনার এরিয়াতে বিজয় পাননি এরকম নয়, বিজয় হয়েছেন। এই যে দুটো বিষয়, এটা আপনি কিভাবে ধারণ করেছেন আপনার শরীরে? কোনো বিষয় নেই সেটা, কারণ আমি হারের মালা অনেক পড়েছি, অনেকবার হারের মালা পড়েছি। জয়ের মালার আনন্দ রয়েছে, আমি হারের মালার আনন্দ বুঝেছি অনেক। শ্রীকৃষ্ণের গীতার মতো বলছেন একদম না, আমি জানি না শ্রীকৃষ্ণের গীতা বলছি নাকি বলছি, আমার অনুভব থেকে অনুভূতি থেকে আমি বলছি যে এই যে হারের মালা অনেকবার আমি পড়েছি। সুতরাং
কোনো বিষয়ে আমি কখনোই সেটাকে যে আমি মানিয়ে নিতে পারি এমন এমন কোনো কিছু আমার কাছে নেই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে দল যেভাবে সিদ্ধান্ত নেয় সেটাই মানে সঠিক সিদ্ধান্ত এবং সেটাই আমাকে মেনে নিতে হবে। তার থেকে বাইরে আমি নই, দলের বাইরে আমি কোনো কিছু নেই। দল সর্বোপরি, আমার দেশ, আমার দল, তারপর আমি ব্যক্তি হিসাবে আমি ভগবান দাস। সে আমি দলের জন্য যা কিছু করি, যতদিন ধরেই আমি দলের জন্য কাজ করে আসি না কেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মন্ত্রী ছিলাম, বিধায়ক হয়েছি, দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমার মতো সামান্য একজন ব্যক্তিকে আমার দল অনেক কিছু দিয়েছে। চাওয়ার মতো পাওয়ার মতো আর কোনো কিছু নেই আমার এই দলের মধ্যে। দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, অনেক কিছু পেয়েছি আমি দল থেকে, অনেক সম্মান পেয়েছি। সুতরাং মন্ত্রী ছিলাম, লাস্টে 2023 নির্বাচনের পর মন্ত্রী আমি হইনি, কোনো অসুবিধা আমার হয়নি। আমার মনের মধ্যে কোনো ধরনের কোনো মানে এই বিষয় নিয়ে একটুকু সামান্য পরিমাণ আমার ভিতরে অনুতপ্ত অনুশোচনা আসেনি। আমি আমার দলের কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সেদিন থেকে দলের কাজের সঙ্গে আমি আবার নেমে পড়েছি কাজ করার জন্য। আজকের দিনে আবার একটা জয়ের মালা আমার গলায় এসছে, ত্রিপুরার সাধারণ সম্পাদক। তার জন্য আমি আমার দলকে আমি দলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং সর্বোপরি আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক শাহজি, আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্য, ওনাদেরকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের রাজ্যের আরো দুজন যারা রয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ, হরিয়ানার প্রভারী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের এখান থেকে পশ্চিম ত্রিপুরা আসন থেকে যিনি লোকসভা আসনে জয়ী হয়ে আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন প্রতিমা দিদিকেও আমি যথেষ্ট আমি শ্রদ্ধা জানাচ্ছি যে আজকে নিশ্চিত সবার আশীর্বাদের, সবার মানে সেই যে একটা আশীর্বাদ ছিল আমার উপরে, তার কারণেই হয়তো আজকে আমি সেই দায়িত্ব পেয়েছি। সুতরাং ওনাদেরকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়েই কাজ করব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সম্মান জানিয়ে কাজ করবো। আমি ওনার সঙ্গে দেখা করেছি, সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে, উনি আমাকে আশীর্বাদ করেছেন, বলেছে কাজ করে যাও। আমি আমাদের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেছি। এই যে মানে আজকে সাধারণ সম্পাদক হয়েছি কিসের জন্য, সেখানেও জনগণের জন্য, রাজ্যের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে, স্কোপ রয়েছে, অনেক সুযোগ রয়েছে। তাছাড়া আমি বিধায়ক রয়েছি, কাজ করার যথেষ্ট মানে স্কোপ সেখানে রয়েছে। কাজ আমি করে যাব, দল আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। যথাসাধ্য আমার শক্তি অনুসারে আমি নিষ্ঠা এবং সততা নিয়েই কাজ করে যাব, যেইভাবে বিগত 30টি বছর আমি কাজ করে এসেছিলাম। আগামী দিনও সেইভাবে কাজ করে যাওয়ার আমি চেষ্টা করব। সেই আবার বলবো জীবনের গল্প কথা। জীবনের গল্প কথা থেকে সেই উঠে আসে কতগুলি তথ্য। শ্রী শারদামা বলেছিলেন, যা পেয়েছি তাতেই শান্তি, সেই আমার ধন। ওনার কথাতে তাই উঠে আসলো যে যা পেয়েছি তাই আমার, আর যা পাইনি তা আমার নয়। তো শান্তিটা হলো, তৃপ্তিটা হলো আমার তৃপ্তি কিনা, আমি তৃপ্ত কিনা। যেখানে আমি তৃপ্ত থাকি সেখানে শান্তি থাকে। ওনার তৃপ্ত, এত সুন্দর তৃপ্তি রয়েছে ওনার জীবনে যে আমি বিধায়ক রয়েছি, আমি এরিয়ার জন্য অনেক কাজ করতে পারবো। সারা ত্রিপুরার সাধারণ সম্পাদক রয়েছি, সারা ত্রিপুরার জন্য কাজ করতে পারবো, আমার আর কি লাগে। বিষয়টা এরকমই উঠে এসছে আপনার কথা থেকে। সেই জিনিসটা আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের শরীরে ধারণ করতে হয়। আমরা ধারণ শক্তিটা যখন আমাদের প্রবল থাকে, আমাদের শ্রীকৃষ্ণ গীতা যারা আমরা পড়ি তারা আমরা জানি যে গীতার অর্থগুলি কি বলেছে, যে আমরা শরীরকে যতক্ষণ শুদ্ধিকরণ করে রাখতে পারবো, শরীরের মধ্যে যেগুলো আমরা ধারণ করতে পারবো, যে তাতেই তৃপ্ত, তাতেই আমাদের শান্তি। দাদার কথায় বারবার উঠে আসছিল, উনার পুরো দেহটাতেই আমি দেখছিলাম উনি কথা বলছিলেন, আর ওনার মুখমণ্ডল আমি পড়ছিলাম যে কোথাও অতৃপ্তির কোনো চাহিদা মানে ফুটে ওঠেনি, যে অতৃপ্ত। উনি জন্মসূত্রে বনেদি ছিলেন, জন্মে কিছুদিন পর ওনার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য হারিয়ে গেছিল। তারপর ওনার যুদ্ধের পরে আজকে উনি যে জায়গায় আছেন, তৃপ্ত আছেন। তাই আমি মনে করছি আপনার গল্প থেকে তাই উঠে আসলো। তা আমরা সকলেই চেষ্টা করব, আমরা যে যেখানে যেই জায়গায় যেই অভিনয়ে আছি, কেউ সংসার জীবনে, কেউ কর্মজীবনে, যার যার জায়গা থেকে আমরা তৃপ্ত থেকে আমাদের কর্মটুকু করে যাব, আর কিছু চিন্তা করব না। দাদার মুখ থেকে তাই উঠে আসলো, বলুন। একদম, যে জীবনটা আমাদের তাই না, আমাদের কাজ করে যেতে হবে। এই মূল বিষয় হচ্ছে এটাই
আমি যেটা বলবো, আপনার যেটা বলেছেন যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে জন্মেছি ঠিক, আমরা একদিন চলে যাব, কিন্তু মাঝখানে আমাদেরকে যে যাই করে না কেন, যেটা আমাদের সেই মানসিকতা থাকতে হবে যে না, আমি একটু ভালো কাজ করে যেতে পারি। কারণ আমরা যদি বলি, একজন দার্শনিক বলেছিলেন যে পৃথিবীটা একটা মঞ্চ, ওয়ার্ল্ড স্টেজ। একদম। আবার উনি বলেছেন যে ম্যান ইজ অ্যাক্টর, মানে মানুষ তার অভিনেতা, অভিনয় করে। যেই সাবজেক্টে থাকে তো সেটার অভিনয় করে যাচ্ছে। গড ইজ ডাইরেক্টর, একদম। পরিচালনা করেন ভগবান, ভগবান। ঈশ্বরের সবকিছু। তো যা কিছু হয় সেটা ভালো হয়, আর আগামীতে যেটা হবে সেটাও ভালো ভালোর জন্য। ভালো হবে। সুতরাং যতটুক আমার মধ্যে আসে ততটুকুই মানে তৃপ্তি থাকাটাই সেটা হচ্ছে শ্রেয়। একদম একদম, খুব ভালো লাগলো। আজ মনে হচ্ছে আমরা জীবনের গল্পকথার এই অনুষ্ঠানটি একটি মাত্রা পেয়েছে। কিছু এত সুন্দর কথা উঠে আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বানিয়ে উনি গল্প করছেন না, খোলা আকাশের মতো গল্প করছেন, খুব ভালো লাগছে। দাদা, এবার আমরা আবারও একটু রাজনৈতিক জীবন কথা বললাম, আবার একটু যাব আপনার ব্যক্তিগত জীবনে। আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে আছি, একটু তো আপনার সঙ্গে মজার গল্প করতেই হয়। নিশ্চয়ই। এই যে রাজনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, ঘুম থেকে উঠেই আপনার অনেক লোকজন, আপনার জীবনের সময় তো থাকে না, আমাদের মিডিয়ারও যেমন সময়ের কিছু থাকে না, কখন শুরু আর কখন শেষ সেটা আপনারও থাকে না। একদম। তো আপনার সংসার জীবনে এই যে স্ত্রীর সঙ্গে সময় কাটানো, আপনার ছেলে একটি ছেলে বোধহয়, দুই ছেলে, ওদের সঙ্গে সময় কাটানো, এই সমস্ত কিছুকে আপনি ব্যালেন্স করতে পারছেন, বা আপনার জীবন সঙ্গিনী আপনাকে কেমন ভাবে দেখছে এই কাজগুলিকে? প্রথম কথা হচ্ছে যে আমি আমার পরিবারে খুব কম সময় দিতে পেরেছি রাজনৈতিক কারণে, ম্যাক্সিমাম সময় বাইরে বাইরে। আর যদিও আমি বাড়িতে যদি থাকি তাহলে সকালবেলা বেরিয়ে যাই, রাত্রেবেলা চলে আসি। তো আমার পার্সোনাল লাইফ যেটা রয়েছে সেটাও মানে একটা আমি সেটাকে নিয়ে বেশি ভাববার সুযোগ পাইনি, সময় পাইনি। ঠিক আমার পরিবারকে ততটুকু আমি সময় দিতে পারিনি। তার জন্য আমি যদি বলি যে একজন ব্যক্তি, যে ব্যক্তি আমাকে মানে এতটুকু সহযোগিতা করেছে, এতটুকু আমাকে সাহায্য করেছে, আজকে আমি এই জায়গাতে আসার পেছনে যার মূল অবদান, বড় অবদান রয়েছে, উনি আমার স্ত্রী। বাহ, কি অসাধারণ ভাবে উত্তরটা দিল, খুব ভালো লাগলো। আমরা এই টিভি পর্দা থেকে আপনার সহধর্মিণীকে আমরা কনগ্রেচুলেশন জানাই যে একটা হাজবেন্ড আজকের এই জায়গায় থেকে, যে আমি হাজবেন্ড বলবো না, আমি বলবো যে সহসাথী, সহবন্ধু, যে এত সুন্দর ভাবে প্রকাশ করে নিলেন যে আমাকে আজকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমার সেই সহসাথী। বাহ দাদা, অনেক ভালো লাগলো, এটা আমাদের অত্যন্ত প্রাপ্তির। একদম মানে যথেষ্ট হেল্প করে। অন্য পরিবারে মহিলারা হয়তো অতটুকু মানে সেটাকে হয়তো মেনে নিত না, কারণ কবে বিজেপি ত্রিপুরা রাজ্যে আসবে, আদৌ আসবে কি আসবে না, মানে এটা অনিশ্চয়তার মধ্যে ছিল। কিন্তু সেই দিন আমাকে একদিন একটিবারের জন্য আমাকে বলেনি, বলে তুমি কেন বিজেপি করছো, তুমি কেন বাড়ি ছেড়ে এইভাবে চলে যাচ্ছ, কেন তুমি সংসারে সময় দিচ্ছ না, কেন সংসারের অভাব দূর করছো না, একবার আমাকে বাধা দেনি, বরঞ্চ আমাকে উৎসাহ দিয়েছে, বলি যাও করো, করতে হবে, আমাকে উৎসাহ দিয়েছে। আর সেই উৎসাহটা একটা আমার বড় মানে সফলতা সেখান থেকে চলে এসছে। যদি সেদিন আমাকে বাধা দিত সেটা আমি সেই জায়গাতে আটকে যেতাম, আজকে আমি এই জায়গাতে আসতে নাও পারতাম। আমার পক্ষে আজকে যেইভাবে কাজ করার সুযোগ পেয়েছি মানুষের জন্য, যেইভাবে মানুষ আমার কাছে আসছে, আমি মানুষকে যেইটুকু সহযোগিতা করার আমি সুযোগ পেয়েছি, সেটুকু হয়তো আমার পক্ষে সম্ভব হতো না। একদম তাই। আর এই যে সময়টা চলছে তার মধ্যে খুব আনন্দের সময়টা আপনার জীবনে কোনটা ছিল, এই আজকের বয়স অবধি, আজকের সময় অবধি? এখন ব্যক্তিগত বিষয় নিয়ে যদি বলি, ব্যক্তিগত আমার বিষয় নিয়ে আনন্দের সময় যদি বলি, যে এটাই আজকে সত্যিই আমার আনন্দের সময় রয়েছে। কারণ আমার সহধর্মী রয়েছেন, ছেলে মেয়ে সবাই রয়েছে। তো এটা আমার আজকে একটা সুন্দর পরিবার রয়েছে, সেই পরিবারের সঙ্গে যখন যেইটুকু সময় আমি দিতে পারি সেই সময়টা আমার খুবই আনন্দের সময় যায়। আর তার থেকে বেশি আনন্দ আমি তখনই পাই যদি ভারতবর্ষে কোথাও কোনো রাজ্যে নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির জয় হয়, তখন তার থেকে বেশি আনন্দ পাই। একদম, কারণ আমি বলেছি না যে এই কারণেই আজকে আমাকে এতটুকু গিয়েছিলাম, আর সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পলিটিক্স করব, আর আমি মন থেকে মনে প্রাণে সেই ভারতীয় জনতা পার্টিকে আমি মেনে নিয়েছি। এই কারণে আমি সিপিএম করতে পারতাম,
কোনো বাধা ছিল না। আমি কংগ্রেস করতে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু তারপরে এত স্ট্রাগল করে যে এমন একটা পার্টিকে সেই দিন আমি বেছে নিয়েছি যে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেকে বিজেপির নাম জানে না, ভারতীয় জনতা পার্টির নাম জানে না। যদি কেউ ভারতীয় জনতা পার্টির নাম জানে, তার সিম্বলকে জানে না। অনেকে আমাকে বলেছে ওর মাথায় দোষ ধরেছে, ও পাগল হয়ে গেছে, বলেছে আমাকে যে ও পাগল। দেখো যদি সিপিএম করতো আজকে হয়তো অনেক কিছু পেয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। অনেকে আমাকে বলেছে সেই ধরনের। কিন্তু আমি সেদিন জানতাম, আমি সেদিন মনে মনে বলতাম যে আমি কিসের পাগল হয়েছি, আমি কেন পাগল হয়েছি, সেটা আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না, আর জানবে একদিন। দাদা আপনার ভালো লাগে না কোন সময়টা? খুব খারাপ লাগে, আপনার স্মৃতিতে ভাবার ইচ্ছে হয় না, বা এইগুলি না থাকলে জীবনে চলতো? আমার সবসময় ভালো লাগে। ভালো লাগে না এমন বিষয় নেই? ভালো লাগে না এমন কোনো বিষয় নেই। স্মৃতি খারাপ বলে নেই? না, এমন কোনো স্মৃতি আমার খারাপ নেই। সবটাই আমার ভালো লাগে, সব সময় ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আপনি আপনাকে কিভাবে দেখতে চান? আমি আমাকে একজন সহজ সরল সাধারণ মানুষ হিসেবে আমি এইভাবেই দেখতে চাই। সবার সঙ্গে মিলেমিশে কাজ করা, সবার সঙ্গে থাকা, সবার সুখে দুঃখে ভাগিদারি হওয়া, এইভাবেই নিজেকে আমি দেখতে চাই। ত্রিপুরাকে সামনে কি দেখতে চান? ত্রিপুরাকে আরো একটা উন্নত ত্রিপুরা দেখতে চাই। ত্রিপুরা যাতে একটা মডেল স্টেট হয়, সেই স্টেট আমি দেখতে চাই। এবং সব থেকে বড় বিষয় যে এখানে দুটি বিশেষ করে সম্প্রদায় অনেক রয়েছে, সমাজ অনেক রয়েছে, কিন্তু তারপর আমরা দুটো মেরুতে রয়েছি, যেটা জাতি উপজাতি। তো জাতি উপজাতি যেন আগামী দিনে আরো তার যে সেতু রয়েছে, আমাদের একটা মিলন সেতু রয়েছে, সেই সেতুটা যেন আরো মজবুত হয়। এবং এই উভয় মেরুর যারা আমরা জাতি জনজাতি রয়েছি, সবাই মিলে যেন আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করতে পারি। এই রাজ্যের প্রত্যেকটা মায়েদের মুখে যেন হাসি ফোটে, এই রাজ্যের কৃষকের মুখে যেন হাসি ফোটে, এই রাজ্যের যারা যুবারা রয়েছে তাদের মুখে যেন সবসময় হাসি থাকে, সেইটুকু দেখতে চাই। আপনার কি খেতে ভালো লাগে? মুশকিল, আমি অনেক কিছু খাই না। অনেক কিছু খান না মানে খেতে ভালো লাগে না? মানে খাই না অনেক কিছু, কিন্তু আমার যদি পছন্দের যদি খাওয়া হয় সেটা হচ্ছে আমার দুবেলা ভাত। ভাত খেতে ভালোবাসি, মানে ভাতটা হলে আর কিছু লাগে না? বাস, ভাত হলে আমার কিছু লাগে না। আজকে দিনে অনেক কিছু ফুচকা রয়েছে, ফাস্ট ফুড রয়েছে, একদম না, কিছু খান না? একদম না। এই ধরনের কোনো ফাস্ট ফুড বা বাজারে কোনো হঠাৎ করে কোনো জিনিস একদম, সেটা আমার মানে রুচি আসে না সেখানে, বা আমার ইচ্ছে হয় না সেটা। একটু ভাতের প্রতি আমার একটু মানে বেশি, একটু ভাত হলেই বাচ্চল্য। শখ কি আপনার? শখ অনেক কিছুই রয়েছে। এখন দুর্ভাগ্য সেই শখ আমার পক্ষে সম্ভব হয় না পূরণ করা। যেমন আমার গান বাজনাতে শখ রয়েছে, কিন্তু সময় সুযোগ নেই। আমি থিয়েটার করছি, অনেক নাটক যাত্রা আমি করেছি, অনেকগুলো বই আমি অভিনয় করেছি, যেটা ঐতিহাসিক যাত্রাপালা, সেগুলোতে অভিনয় করেছি। আমাদের জানা ছিল না, এবং আমার মনে হয় না ত্রিপুরাবাসীর কারো জানা আছে যে আপনি একসময় যাত্রা করেছেন, আমি টোটাল 16টা বই অভিনয় করেছি। ওরে বাবা! আমি 2 বিঘা জমি, একটা থিয়েটার ছোট, হ্যাঁ, সেটা তো আমি একবার অভিনয় করেছিলাম। এবং এখানে একজন কৃষক, উপেন তার নাম, সেই উপেনের পাঠটা আমি নিয়েছিলাম। মনে আছে কি কোনো ছোট ডায়লগ বা ছোট কিছু এরকম, বা 2 বিঘা জমির লাইন মনে আছে কি আপনার? অ্যাকচুয়ালি অনেক কিছুই ভুলে গিয়েছি। না, আমি চাপ দিচ্ছি না, মনে থাকলে। এটা তো হঠাৎ করে না, হয়তো মাঝখানে একটা ওয়ার্ড হয়তো স্লিপ হতে পারে, তার জন্য অসুবিধা নেই, যদি মনে থাকে একটু একটা লাইন শুনতে হবে। যখন সেই একজন আমারই বন্ধু ছিল, আমি ওপেন ছিলাম, তো আমার এক বন্ধু ছিল, তো তার সঙ্গে আমার সবসময় মানে এই অভিনয়ের মধ্যেই কথা হতো। সেই জায়গাতে একটা খুব সুন্দর একটা লাইন ছিল, খুব মানে করুণ, মানে একটা ইয়ে ছিল, সিন সেখানে ছিল। অ্যাকচুয়ালি সেই লাইনটা আমার মনে আসছে না, এটা আমার খুব ফেভারিট ছিল। সেটা আজকে ডেটে এটা আমি ভুলে গিয়েছি, কারণ অনেক বছর আগে সেটা করেছি। যেমন আমি মেয়েদের অভিনয় করেছি। একটু কোথাও থেকে কোনো ছন্দ কি খুঁজে পাওয়া যায় যে আমরা একটু ডায়লগ শুনলাম? কোথাও থেকে কোনো ছন্দ? একবার একই বৃন্তে দুটি কুসুম, একটা বইয়ের নাম। তো সেই বইয়ে, ঐতিহাসিক বই, এখানে জমিদার ছিল, নাম কি জানি ছিল। তো ওনারই সেই জমিদারেরই একজন চাকর ছিল, তার নাম ছিল ভবানন্দ। তো
ভবানন্দ ওই বলছে, আরেকজন ব্রাহ্মণ বলছে এখানকার, যে অভিযোগ করেছিল সেই জমিদারের কাছে ভবানন্দর এগেনস্টে। তখন জমিদার ভবানন্দ, তুমি নাকি সেই রসুলপুরে গিয়েছিলে আর সেখানে গিয়ে তুমি গোমাংস ভক্ষণ করেছো? বলছে না হুজুর, আগে না হুজুর, আগে না হুজুর, আমি তো এই সমস্ত কিছু। ও সেখান থেকে বলছে হ্যাঁ হুজুর, তার সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে, তাহলে তোমাকে এখান থেকে এই মুহূর্তে তোমাকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। এইভাবে জমিদার বলেছিল। তো এইভাবে বলেছিল যে আরেকটা লাইন বলেছিল যে পাইজার কখনো মাথায় ওঠে না, সে পায়েই থাকে। মানে জুতা কখনো মাথায় ওঠে না, সেটা পায়েই থাকে। তো বিষয়টা হচ্ছে এই ধরনের অনেকগুলো অভিনয় করেছিলাম, অনেক ডায়লগ মনে ছিল, আজকে ভুলে গিয়েছি। রাজনীতির সেই অনেক কথা বলতে, কিন্তু আপনি যেভাবে বলেছেন আমাদের এই জগতে যারা রয়েছে তারা ঠিক অনুভব করে নিল যে দেখো আমরা এই জীবনের গল্প কথায়, এই যে আমরা বলি না যে জীবনের গল্প কথা আসলে কি, যে কতগুলি গল্প উঠে আসলো। আজকে কিন্তু ওনার স্মৃতিতে অনেক কিছু আসবে, যে আমি একটি সময় এরকম অভিনয় করেছিলাম, এই ডায়লগগুলি আপনার আজকে স্মৃতিটা নাড়াচাড়া দেবে কিছুটা। এক্স্যাক্টলি যে ছোটবেলাটা এরকম ছিল, কারণ আজ আমাদের সঙ্গে উনি বসেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছেন। আপনাকে আমরা পাবার জন্য, আপনি সময় দেওয়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তারপরেও বলবো আপনার কিছু আর বলার আছে যে আমরা জানি না, অন্যদিন হবে, অন্যদিন। আজকে আমরা এখানেই শেষ করব, আরেকদিন বলবো, আরেকদিন বলবেন নিশ্চয়ই। আপনি অনেক কিছু রয়েছে, অনেক কিছু বলা রয়েছে, অনেক কিছু। আমার সেই জীবনটা আজকে একটা অনেক লম্বা ইতিহাস, সেটা আমি যদি বলি একটি এপিসোডে শেষ হবে না, একটি এপিসোডে শেষ হবে না। অনেক কিছু বললেই শেষ হবে, কিন্তু আমার জীবনে ইতিহাস বললে মনে হয় শেষ বড় কষ্ট হবে, লিপিবদ্ধ হবে, সেটাই মনে হয় ভালো হবে। দেখা যাক, যদি সময় সুযোগ আসে আমি চেষ্টা করব সেটাকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই একটা সহজ সরল মানুষ থাকবেন আমাদের জন্য, সকলের জন্য এবং ত্রিপুরাবাসীর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকে বলবো আপনাদের পাশে থাকবেন, বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন। জীবনের গল্প কথা মানে আপনার আমার সকলের গল্প কথা। সকলের প্রতি রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন।